আসসালামু আলাইকুম। ক্রিমসন আর্টিজান পর্ব 1, রক্তের ক্যানভাস। তুমি কি কখনো ভেবেছ, যদি একজন খুনি তার অপরাধকে একটি আর্টিস্টিক মাস্টারপিস মনে করে, তখন সেটা কি শুধু খুন থাকে নাকি শিল্পে পরিণত হয়? মৃত্যুকেও যদি কেউ শিল্পের মতো গড়ে তোলে, তখন কি আমরা ভয় পাই নাকি অজান্তেই সেই দৃশ্যের সৌন্দর্য খুঁজি? এটা কি আতঙ্ক নাকি গোপন আকর্ষণ? আমি রাহাত, ইন্সপেক্টর লেনা ম্যাথিউসের টিমে কাজ করি। এই কেসে আমার সঙ্গে ছিলেন কিংবদন্তি গোয়েন্দা রিচার্ড হ্যারো। সবকিছু শুরু প্যারিসের এক পরিত্যক্ত আর্ট গ্যালারিতে। ভোর রাত 3:20। শহর তখন ঘুমিয়ে। হঠাৎ পুলিশের কল এলো, একটা নতুন কেস। এবারও অবস্থা ভয়ঙ্কর। আমরা ছুটে গেলাম অন্ধকার রাস্তায়। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব, আমার গায়ে কাঁটা দিচ্ছিল। গ্যালারির দরজা ঠেলে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। আমার বুকের ভেতর হালকা কাঁপুনি। চোখ ধীরে ধীরে অন্ধকারের সাথে মানিয়ে নিতে লাগলো। রক্তে ভেজা সাদা মার্বেল, মাঝখানে এক তরুণীর নিথর দেহ। দেহটা এমনভাবে সাজানো যেন কোনো রেনেসাঁ চিত্রকর্ম। দেয়ালে লাল অক্ষরে লেখা একটি শব্দ, রিকুয়েম, যার মানে শোক সঙ্গীত। আমার মনে হলো দেয়ালটা যেন চিৎকার করছে আমাদের দিকে তাকিয়ে। হ্যারো বললেন, দেখো তো এই দাগগুলো, এভরি স্ট্রোক ডেলিভারেট, মানে প্রতিটি দাগ ইচ্ছাকৃতভাবে আঁকা। আমি চুপচাপ জিজ্ঞাসা করলাম, তাহলে কি এটা তার সিগনেচার? হ্যারো উত্তর দিলেন, ঠিক তাই। সে চায় আমরা এটা বুঝি, তার বার্তাটি ডিকোড করি। আমি ভাবতে লাগলাম, একজন খুনি কি সত্যিই চাইতে পারে তার অপরাধ বোঝা হোক? আমি ভেবেই যাচ্ছিলাম যে একজন খুনি, সে চাচ্ছে আমরা যেন তার করা খুনের বিবরণ বের করি। খুনের কি সত্যি ঘটছে, তার অপরাধকে যেন আমরা ব্যাখ্যা করি। একটা খুনি এটা চাচ্ছে আমাদের থেকে। নাকি এই রিকুইম শব্দের আড়ালে আরো গভীর কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? লেনা তখন বললেন, এটা গত 2 সপ্তাহে 3য় খুন। একই স্টাইল, একই শব্দ। প্রেস তাকে বলছে ব্লাড আর্টিস্ট, রক্তের শিল্পী। আমাদের হাতে সময় খুব কম। হ্যারো বললেন, আমরা কোনো অর্ডিনারি ক্রিমিনালের পিছনে নেই ইন্সপেক্টর, আমরা একটা ধারণার পেছনে ছুটছি। সেদিনই বুঝেছিলাম এই কেস আমাদের ধৈর্য আর বুদ্ধিমত্তার সীমা ছুঁয়ে যাবে। প্রতিটি ভিকটিমের দেহ একটি সম্পূর্ণ শিল্পকর্ম। প্রতিটি আঘাত একটা অদৃশ্য সুরের অংশ। তুমি যদি সেই গ্যালারিতে দাঁড়াতে, কি করতে? শুধু ভয় পেতে নাকি নিজের অজান্তে খুঁজতে সেই দৃশ্যের গোপন সৌন্দর্য? এই কেস আমাকে এক প্রশ্ন শিখিয়েছে, হোয়ার ডাজ হরর এন্ড অ্যান্ড আর্ট বিগিন? হ্যারো মেঝেতে পেলেন এক পূর্ণ তুলি, এখনো রক্তে ভেজা।
তার পাশে পড়েছিল একটি পুরনো থিয়েটারের স্কেচ। হ্যারো ধীরে গম্ভীর স্বরে বললেন, এই হচ্ছে ক্লু। পরের বার সে পারফর্ম করবে সেই থিয়েটারে। লেনা শ্বাস আটকে বললেন, আমাদের হাতে মাত্র 48 ঘন্টা। আমার মনে হলো সময় যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি তার পরের ক্ষণ আটকাতে পারবো, নাকি সে তার পরের মাস্টারপিস আঁকার প্রস্তুতি নিচ্ছে? আর যদি সে পারে, তুমি কি তাকিয়ে থাকতে সাহস করবে? আমরা থিয়েটারের দিকে রওনা দিলাম। শহরের রাস্তা তখন অন্ধকারে ডুবে। প্রতিটি মোড় যেন কিছু লুকিয়ে রেখেছে। আমার মনে হচ্ছিল আমরা যেন সরাসরি তার খেলায় হাঁটছি। থিয়েটারটা পুরনো, কাঠামো জীর্ণ, কিন্তু ভেতরে ঢুকতেই এক অদ্ভুত অনুভূতি। প্রতিটি সিটে জমে থাকা ধুলো, মনে হচ্ছিল শত শত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। মঞ্চের সামনে পড়েছিল রক্তে ভেজা আরেকটি তুলি। মেঝেতে নতুন এক শব্দ আঁকা, ইনকোর, মানে আবারও প্রদর্শনী। হ্যারো বললেন, সে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে একটা বিকৃত খেলার অংশ হতে। লেনা বললেন, আমরা সময় ফুরিয়ে এসেছি, হচ্ছে না। আমরা থিয়েটারের প্রতিটি কোণায় খুঁজতে লাগলাম, কোনো প্রমাণ, কোনো ইঙ্গিত। হঠাৎ মঞ্চের পেছনে একটি গোপন দরজা পেলাম। অন্ধকার সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। নিচে নামতেই বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। ভেতরে ছিল শত শত ছবি, প্রতিটি শিকারের রক্ত দিয়ে আঁকা। একটি দেয়ালে বড় করে লেখা ছিল, আর্ট ডিমান্ডস স্যাক্রিফাইস, আর্ট ডিমান্ডস স্যাক্রিফাইস। আমার হাত কাঁপতে লাগলো। লেনা বললেন, এটা তার মানসিকতার জানালা। প্রতিটি ছবি তার পরবর্তী পরিকল্পনার সূত্র। একটি ফ্রেমে আঁকা ছিল এক নারীর ছবি। মুখ নেই, কিন্তু হাতে একটি লাল মুখোশ। নিচে লেখা, পরবর্তী সৃষ্টি 48 ঘন্টার মধ্যেই। হ্যারো ছবিটি গভীরভাবে দেখলেন। এটা তার পরবর্তী শিকার। তিনি বললেন, আমাদের খুঁজে বের করতে হবে সে কে এবং কেন এই মুখোশ তার হাতে। আমরা প্রতিটি সূত্র বিশ্লেষণ করতে শুরু করলাম। শহরের মানচিত্রে চিহ্নিত হলো 3টি সম্ভাব্য স্থান, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। হ্যারো দৃঢ় স্বরে বললেন, সে শুধু শিকার বেছে নেয় না, সে এমন কাউকে খোঁজে যার মৃত্যুতে একটা গল্প থাকবে। আমাদের বুঝতে হবে গল্পটা কি। লেনা বললেন, সে কি আমাদের সাথে খেলা করছে? হ্যারো উত্তরে বললেন, না, সে আমাদের শিক্ষা দিচ্ছে ভয় আর শিল্পের সীমানা কোথায়। শহরে খোঁজ শুরু হলো। প্রতিটি রাস্তা, প্রতিটি গলিতে তার উপস্থিতির ছাপ যেন লুকিয়েছিল। আমার মনে হচ্ছিল আমরা যতই এগোচ্ছি ততই সে আমাদের পর্যবেক্ষণ করছে। একটি সূত্র আমাদের নিয়ে গেল এক পুরনো আর্ট স্টুডিওতে। ভেতরে গিয়ে আমরা পেলাম তার পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় লেখা ছিল, প্রতিটি খুন একটি গল্প, প্রতিটি শিকার আমার ক্যানভাস, আর প্রতিটি রক্তবিন্দু আমার তুলি। লেনা বললেন, সে নিজেকে ঈশ্বর ভাবে। হ্যারো শান্তভাবে বললেন, না, সে নিজেকে একজন শিল্পী ভাবে। এটাই তাকে এত
বিপজ্জনক করে তোলে। ডায়েরির শেষ পাতায় আঁকা ছিল একটি ঘড়ির ছবি। কাটা 48 ঘন্টা দেখাচ্ছে। আমাদের হাতে সময় প্রায় শেষ। হ্যারো বললেন, আমরা যদি পরবর্তী স্থান খুঁজে না পাই, সে আবার আঘাত করবে। আমাদের তদন্ত দ্রুততর হলো। আমরা আরো দ্রুত খোঁজা শুরু করলাম। প্রতিটি সূত্র মিলিয়ে গেল একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে। আমরা সেখানে পৌঁছালাম রাত নামার ঠিক আগে। স্টেশনটা একদম নিঃশব্দ, শুধু বাতাসের হাহাকার। হঠাৎ অন্ধকারে ভেসে উঠল একটি লাল মুখোশ। আমরা এগিয়ে গেলাম। হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। হঠাৎ পিছন থেকে শোনা গেল পদশব্দের প্রতিধ্বনি। কেউ হাঁটছে। লেনা চিৎকার করলেন, সে এখানেই আছে। আমরা চারদিকে ছুটে বেড়ালাম, কিন্তু সে অদৃশ্য হয়ে গেল। শুধু একটি বার্তা রয়ে গেল দেয়ালে, ইউ ওয়ার ক্লোজ বাট নট এনাফ। হ্যারো নীরবে দাঁড়িয়ে রইলেন। লেনা হতাশ গলায় বললেন, আমাদের হাতে আর কত সময় আছে? হ্যারো উত্তর দিলেন, একটু, হয়তো কয়েক ঘন্টা। আপনাদের জন্য আমার প্রশ্ন হলো, আমরা কি তার পরের কোণ আটকাতে পারবো, নাকি সে তার পরবর্তী মাস্টারপিস আঁকার প্রস্তুতি নিচ্ছে? আর যদি সে পারে, তুমি কি তাকিয়ে থাকতে সাহস করবে? দেখা হচ্ছে সামনের এপিসোডে আবারও কোনো নতুন রহস্য নিয়ে। সামনের এপিসোড আসছে কিছুদিনের মধ্যেই। সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।